ভারতকে দোষারোপ করে ট্রাম্প প্রশাসনকে কিভাবে সামলাবেন ডক্টর ইউনূস। প্রফেসর ডক্টর ইউনূস ভারতকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন তিনি দায়িত্ব নেবার আগে থেকেই। বারবার এই আলাপগুলো আসে, প্রসঙ্গে আসে, তাই বারবার আসে। তিনি দায়িত্ব নেবার আগেই তার একটি উস্কানিমূলক বক্তব্য ভারতকে বিগড়ায় দেয়। যেমন তিনি দায়িত্ব নেবার দুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশকে অস্থির করতে চাইলে পশ্চিমবঙ্গ, সেভেন সিস্টার্স, মিয়ানমার কেউ রক্ষা পাবে না। এটি এক প্রকার ভারতকে উস্কানি দেওয়া। আজকে প্রফেসর ইউনূস 3 মাস দায়িত্ব নিয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষ কিংবা ভারত সরকার কিন্তু এখন পর্যন্ত তার ব্যাপারে, প্রফেসর ইউনূসের ব্যাপারে একটা নেতিবাচক শব্দটাও করেনি। বুদ্ধিমান, চালাক এবং বড়রা কিন্তু এমনই হয়। নির্বোধ, বোকা এবং দুর্বলরাই হুঙ্কার ছাড়ে। তলায় কিছু না থাকলেও হুঙ্কারটারই আছে। আমি প্রফেসর ইউনূসের মধ্যে সেটাই দেখছি। যেমন আপনারা জানেন যে তিনি আল জাজিরায় একটি সাক্ষাৎকার দিয়েছেন অতি সম্প্রতি, গত 17 নভেম্বর আল জাজিরায় এটি প্রচারিত হয়েছে। সেই সাক্ষাৎকারেও তিনি ভারতকে দোষারোপ করেছেন। যেমন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেও বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন চলাকালে এই সাক্ষাৎকার নেওয়া হয়। গত রোববার 17 নভেম্বর সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে ডক্টর ইউনূস বলেন, এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন প্রপাগান্ডা। দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ প্রপাগান্ডার উৎস ভারত। তার সে যে কারণেই হোক, হতে পারে এই উত্তেজনা জিইয়ে রাখার জন্য, কিন্তু বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। প্রফেসর ইউনূস ভারতকে দোষারোপ করলেন, বোঝাতে চেয়েছেন যে ভারতের উস্কানিতেই ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন তার এক্স অ্যাকাউন্টে, এবং বাংলাদেশে বাস্তবে কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নেই। অবাক এবং বিস্ময়ের ব্যাপার যে একজন রাষ্ট্রপ্রধান তিনি যখন বক্তব্য দেন, এই যে গতকালকেও জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয়নি। হিন্দুদের উপর যদিও নির্যাতন হয় সেটি রাজনৈতিক কারণে হয়েছে। আমার প্রশ্ন, রাজনৈতিক কারণে কেন হবে? ধরে নিলাম কোনো হিন্দু আওয়ামী লীগ পন্থী, সে দুর্বৃত্তপনা করেছে, অপরাধ করেছে। অপরাধের এগেনস্টে দেশের প্রচলিত আইন আছে না? আইন হাতে তুলে নিতে হবে। আইন হাতে তুলে নিয়ে হামলা করা, নির্যাতন করাটাকে বৈধতা দিতে হবে। প্রফেসর ইউনূস এক প্রকার বারবার এ ধরনের বক্তব্য দিয়ে বৈধতা দিচ্ছেন সংখ্যালঘু নির্যাতনে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ও তার প্রশাসনকে কিভাবে সামলাবেন জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, অতীতে আমার সাথে ট্রাম্পের কখনো যোগাযোগ হয়নি, সুতরাং তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই। অর্থাৎ ট্রাম্পের সঙ্গে তার কোনো জানাশোনা বা পরিচয় নেই। পরিচয় তো থাকবার কথা না। সারা পৃথিবীতে হাজার হাজার শত শত নোবেল বিজয়ী আছে, জীবিত আছে, এখনো শত শত নোবেল বিজয়ী জীবিত আছে। এবং মার্কিন প্রেসিডেন্ট মানে সারা পৃথিবীর প্রেসিডেন্ট, বিশ্ব প্রেসিডেন্ট। তিনি কি ডক্টর ইউনূস একজন নোবেল বিজয়ী তাকে মনে রাখবেন? বাংলাদেশের মানুষ অবশ্য মনে করে যে নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস, তাকেই মার্কিন প্রেসিডেন্টও চেনে। একটি পরিবারের সঙ্গে তিনি পরিচিত, বিল ক্লিন্টন। এর বাইরে তো পরিচিত হবার কথা নয়। কিন্তু যদি দলের কথা বলি, তিনি সেই সাক্ষাৎকারে বলেছেন, আমার রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে, ডেমোক্রেটিক পার্টিতেও বন্ধু আছে। আমাকে কংগ্রেশনাল স্বর্ণপদক দেওয়ার ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছিল, তাতে উভয় দল থেকে শতভাগ সম্মতি মিলেছিল।
সেখানে কোনো সমস্যা নেই। সুতরাং ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন বলে হঠাৎ করে নতুন কোনো সমস্যার উদয় হবে আমি তেমনটি মনে করি না। তিনি আরও বলেন, আমি মনে করি কে প্রেসিডেন্ট হলেন তার উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলে যায় না, এটি অনেকটাই স্থিতিশীল। তাই এই অঞ্চলের জন্য ট্রাম্প ভিন্ন কোনো অবস্থান নেবেন না বলেই বিশ্বাস করেন তিনি। প্রফেসর ইউনুস বিশ্বাস করছেন যে পররাষ্ট্রনীতি পাল্টাবে না, কিন্তু আপনি যে সীমাহীনভাবে ভারতকে দোষারোপ করছেন, আমাদের বাংলাদেশের মানুষকে প্রতিপক্ষ বানিয়ে ছাড়ছেন বারবার, এই প্রতিপক্ষ বানানোর ফলটা তো আমাদের বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে না। বাংলাদেশের একটি জনগোষ্ঠী আছে ভারত বিরোধী, তাদেরকে খুশি করতে চাইছেন, তাদেরকে খুশি করবার জন্য আপনি দেশে বিদেশে যে কোনো সাক্ষাৎকারে বলছেন যে ভারতকে দোষারোপ করছেন, আবার সংখ্যালঘু নির্যাতনকে অস্বীকার করছেন। আমরা দেশের জনগণ, আমরাও তো সাক্ষী, আমাদের অনেক আপনজন পরিচিত জন নির্যাতিত হয়েছেন। আমার কাছে সেসব তথ্য আছে, আপনারা চাইলে সেগুলো দেব। কিন্তু যদি বলেন যে আওয়ামী লীগ, ট্যাগ লাগিয়ে দিচ্ছেন যাকে তাকে যে আওয়ামী লীগের কারণে নির্যাতিত হয়েছে, কেন আওয়ামী লীগ নির্যাতিত হবে? আওয়ামী লীগ নির্যাতিত হবে এটি কোথায়, এই ফয়সালাটা কোথায় পেয়েছেন? আওয়ামী লীগ যদি অপরাধ করে, আওয়ামী লীগের যদি কোনো অপরাধী কোনো কর্মী অপরাধ করে, তাকে ধরুন, তাকে বিচার করুন, তাকে শাস্তির আওতায় আনুন, তাকে ফাঁসিতে ঝোলান। কিন্তু আপনি বলছেন যে দলীয় কারণে, রাজনৈতিক কারণে এসব নির্যাতন হয়েছে। একজন সরকার প্রধান হিসেবে এমন বক্তব্য আসলেই কাম্য নয়। ডোনাল্ড ট্রাম্পকে আপনি সামলাবেন, আপনার সঙ্গে কখনো দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি, আপনার পরিচয় নেই। আপনি বলছেন ডেমোক্র্যাট রিপাবলিকান দুই দলেই আপনার বন্ধু আছে, ভালো কথা। কিন্তু আপনি তো রিপাবলিকান বিরোধী শিবিরে কাজ করেছেন, হিলারি ক্লিন্টনের পক্ষে কাজ করেছেন, বিল ক্লিন্টনের সাথে আপনার একটি সম্পর্ক আছে। আপনি রিপাবলিকান ট্রাম্পের কাছে যে আনুকূল্য পাবেন এই নিশ্চয়তা আপনি হয়তো নিজেকে আশ্বস্ত করছেন, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু আপনার কপালে তো ভাঁজ পড়ে গেছে ইতোমধ্যে। আর আপনি সমানে ভারতকে দোষারোপ করছেন, আপনাকে তো ভারতই ধরিয়ে দেবে, অন্য কাউকে লাগবে না তো। ভারত নিজে যদি আপনাকে সাইজ নাও করে, আমেরিকাকে দিয়ে সাইজ করাবে। তার নমুনা আপনি দেখেছেন যে এই যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হলো, সর্বশেষ চট্টগ্রাম হামলা হলো, সেই সময়কালে ইসকনের উপর হামলা হলো, সেই সময়কালে ডোনাল্ড ট্রাম্প টুইট করেছেন, এক্স অ্যাকাউন্টে তিনি বার্তা দিয়েছেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে নির্বাচনের ঠিক কদিন আগে। যদি মনে করেন যে এটি ভারত করেছে, ভারত তাকে দেখিয়ে দিয়েছে, ভারত তো সামনেও দেখিয়ে দেবে, ভবিষ্যতেও দেখিয়ে দেবে। আপনি ভারতের কাছাকাছি যাবার মতো কোনো আপনার কর্মকাণ্ড পরিলক্ষিত হচ্ছে না, আপনি প্রতিনিয়ত ভারতকে দোষারোপ করছেন। আমি বাংলাদেশের একজন জনগণ, আমি নিউট্রালি বলি, ধরুন আমার একটা বাড়ি, আমার বাড়ির চারিদিক দিয়ে একজন মানুষের সম্পদ, স্বাভাবিকভাবে ওই সম্পদটাকে, ওই যে মানুষটার সম্পদ আছে তাকে তো আমার একটু খাতির করে চলতে হবে। আমি যদি নিজেকে বিরাট শিয়ান মনে করি তাহলে তো আমার পদে পদে সমস্যা হবে। ভারতের সাথে এই যে নিজেকে বিরাট শিয়ান মনে করছেন, যার কারণে ভারতের সাথে সমস্যা তৈরি হচ্ছে, সম্পর্ক উন্নতি হচ্ছে না, উন্নতির কোনো লক্ষণও দেখছি না। সামনের দিনগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত মিলিয়ে বাংলাদেশের জনগণের জন্য ক্ষতিকর প্রভাব ফেলবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার স্বস্তিতে নেই। তাদের যে আত্মবিশ্বাস, এটিতে যথেষ্ট ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে এবং দীর্ঘমেয়াদে একটি সরকারকে চালিয়ে নেওয়ার জন্য যে ধরনের প্ল্যান দরকার, পরিকল্পনা দরকার, তাদের কর্মকাণ্ডে তার কোনো লক্ষণ নেই এবং তারা মনে হয় যেন একেবারে গা ছেড়ে দিয়েছেন। সেই যে বিখ্যাত গান, মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না। এখন এরকম একটা অবস্থায় তারা সেই বৈঠা ছেড়ে দিতে চাচ্ছেন বা মন মাঝিকে তিনি ডাকছেন। মন মাঝি হলো বিধাতা, আল্লাহকে ডাকছেন যে হে আল্লাহ, এই তোমার এই বৈঠাটা আমার হাত থেকে নিয়ে নাও, তুমি যেটা দিয়েছো। আমি আর এই জীবনের যে ভবতরী,
জীবনের যে নৌকাটি এটি আমি আর বাইতে পারছি না। তো সেই কবির গানের মতো আমরা এই সরকারকে দেখতে পাচ্ছি গন্তব্যহীন। যখন কোনো একটা মানুষ খুব ভালো অবস্থানে থাকে, তখন তার ভিতরে প্রথম যে জিনিসটি থাকে সেটা হলো তার সব কিছু থাকবে ট্রান্সপারেন্ট, স্বচ্ছ, এবং তার কোনো ভয় নেই। সে অন্ধকার তার পছন্দ নয়, ডেলাইটে তিনি কাজ করেন, এবং তিনি এমন একটা জায়গাতে বসেন, এমন কর্মকাণ্ড করেন, এমন কথা বলেন যে সবাই তাকে দেখতে পায়, সবাই তার কথা শুনতে পায়, এবং তিনি এমন ভাষা শব্দ প্রয়োগ করেন স্ট্রেট ওয়েতে, সবাই সেটা বুঝতে পারে। যখন এরকম হয় তখন ধরে নেবেন যে সেই লোকটি ভালো অবস্থানে আছে, ভয় পায়নি। কিন্তু যখন দেখবেন যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে, একবার দাদা, একবার নানা, একবার উত্তর, একবার দক্ষিণ, তারপর মানে লেজের সঙ্গে মাথা মিলিয়ে ফেলছে, এরপর আরো অনেকের সাথে অনেক কিছুর সাথে অনেক কিছু গুলিয়ে ফেলছে, তখন আপনি বুঝতে পারবেন যে লোকটি বা যারা এই কাজ করছে তারা ভয় পেয়েছে, অস্থিরতায় ভুগছে, আতঙ্ক তাদেরকে পেয়ে বসেছে। এবং যখনই মানুষ পথ হারিয়ে ফেলে, আপনি ধরেন ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন, গভীর রজনী, কিন্তু যে কোনো কারণে আপনি পথ হারিয়ে ফেলেছেন, তো সেই রজনীর যে অন্ধকার, সেই অন্ধকার আপনাকে আঁকড়ে ধরেছে, প্রচণ্ড শীত, তো আপনি রাজপথ ছেড়ে সেই বিলের মধ্যে ঢুকেছেন। তো বিলের মধ্যে রাস্তা নাই, কোনো কিছু নাই, কাদা মাটি, তার মধ্যে চলতে ফিরতে গিয়ে আপনার কাছে মনে হচ্ছে যে আপনাকে ভূতে ধরেছে, জিনে ধরেছে, বুবাই ধরেছে, আর অনেক কিছু আছে, তো সেইগুলোতে ধরেছে, এবং আপনি দেখবেন যে আপনার সব ডিকশনারি, হার্ড ডিস্ক সব এলোমেলো হয়ে গেছে। এরকম গ্রাম বাংলায় অনেক ঘটনা ঘটে। মানুষ সেই রাজপথ ছেড়ে সেই আমরা সেই বাপদাদাদের আমলে দেখেছি, তারা ওই বহু দূরের গঞ্জ থেকে ফেরার পথে হয়তো কোনো কৃষিক্ষেতের ভিতর দিয়ে ঢুকছে, এবং কৃষিক্ষেত মানে কি 10 মাইল 12 মাইল পথ শুধুমাত্র কৃষি জমি। তো সে এলোমেলো হয়ে গেছে, গিয়ে যে গ্রামে আসবে তার পরিবর্তে ভিন্ন গ্রামে গিয়ে উপস্থিত হয়ে গেছে। তো এরকম মানুষ যখন পথ হারিয়ে ফেলে তখন তার জীবনে এরকম আতঙ্ক দেখা দেয়, এবং সে যখনই বুঝতে পারে যে আমি পথ হারিয়ে ফেলছি, এটা আপনারা যারা এই লিফটে আটকা পড়েন অল্প সময়ের মধ্যে, কেউ একবার গাড়িতে আটকা পড়েন, এই ঠিক 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে মানুষ জ্ঞান হারিয়ে ফেলে। তো এখন 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে যে মানুষ গাড়ির মধ্যে থেকে, নিজের ব্যবহৃত গাড়ি হঠাৎ করে লক হয়ে গেল, কিংবা দেখা গেল মাঝপথে বন্ধ হয়ে গেল, আপনি গ্লাস খুলতে পারছেন না, 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে আপনার ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। অনেক লোকের ফোবিয়া রয়েছে, ভয় রয়েছে, তারা লিফটের মধ্যে পড়ে এরকম অবস্থা তৈরি হয়ে যায়। তো এখন একজন মানুষ লিফটের মধ্যে পড়লে, বা একজন মানুষ গাড়ির মধ্যে আটকা পড়লে, কিংবা একেবারে নদীর মধ্যে পড়লে যে অবস্থা তৈরি হয়, তার চেয়ে রাজনীতির অঙ্গনে কোনো পলিটিক্যাল চেয়ার ওটি যখন কারোর জন্য বিপজ্জনক হয়ে যায়, তখন সেটি আরও ভয়াবহ হয় এবং আরও ভয়ের সৃষ্টি করে। আপনি দেখেন এই যে পতনের কয়েকদিন আগে শেখ হাসিনা কাঁদছেন, কথায় কথায় কাঁদছেন। আমি একটা ভিডিও করেছিলাম যে ঠিক জুলাই মাসের প্রথম দিকে, যে তিনি এত কাঁদছেন কেন, কথায় কথায় এত কাঁদছেন কেন। মানে মেট্রো রেল পুড়ে গেল, সেই মেট্রো রেল দেখতে গিয়ে শেখ হাসিনা যেভাবে হাউমাউ করে কাঁদলেন, ওটা তিনি মেট্রো রেলের জন্য কাঁদেননি, তিনি আসলে ভয় পেয়েছিলেন। তার অন্তরাত্মা বলছিল যে তোমার পতন খুব সন্নিকটে। এবং এটা এমনকি একটা মানুষ যখন মারা যায়, আজরাইল যখন তাকে চক্কর দিতে থাকে চারিদিকে, ওই মানুষটি কিন্তু বুঝতে পারে যে তার মৃত্যু সন্নিকটে। তখন সে দায় দেনা পরিশোধ করে, অনেকে ভালো হয়ে যায়, অনেক আরো বেশি খারাপ হয়ে যায়, ছেলে মেয়েদের জিনিসপত্র ভাগ করে দেয়, এরকম আর কি।